হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে প্রিজম থেকে রশ্মি নির্গত না হওয়ার শর্ত হিসাবে আপতন কোণের সীমাস্থ মান এবং প্রিজমের প্রতিসারক কোণের সীমাস্থ মান আজকে আলোচনা করব। ঠিক আছে, আমরা শুরু করছি। দেখো, প্রিজমে রশ্মির আপতন কোণের সীমাস্থ মান, অর্থাৎ আপতন কোণের মান কত বেশি হলে প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না, মানে রশ্মি আবার রিটার্ন ব্যাক করবে। ঠিক আছে, আমরা একটা ছবি আঁকছি। দেখো, এটা ধরো এবিসি একটি প্রিজমের প্রধান ছেদ। ঠিক আছে, তাহলে ধরো এবিসি যেটা আছে, তাই এখানে ধরো রশ্মি এইভাবে আপতিত হলো। এই একটা রশ্মির নাম দিয়ে আমরা নাম দাও, অসুবিধা নেই। পি কিউ দিতে হবে। পি কিউ রশ্মি, দেখো একটি প্রিজমের প্রধান ছেদ এবিসির এবি তলে I1 ধরো আপতন করে আপতিত হলো। ঠিক আছে, তাহলে এটা ধরো I1 আপতন। ঠিক আছে, আপতনের পর কি হবে? আচ্ছা, আমরা এই চিত্রটা এঁকে ঠিক আছে, এটা ধরো R1, এখানে প্রতিসরণ কোণ, এখানে R2 আপতন কোণ, আর এটা ধরো 90 ডিগ্রি। ঠিক আছে, ধরো এবার আমি একটা চিত্রের একটা ব্যাখ্যা দিচ্ছি, মানে চিত্রের বিবরণ, সেটা একটু দেখে নাও। ধরি মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমে এবিসি হলো একটি প্রধান ছেদ। ঠিক আছে, ওই প্রধান ছেদে এবি তলে পিকিউ রশ্মি I1 কোণে আপতিত হয়ে R1 কোণে প্রতিসৃত হয়। ঠিক আছে, তাহলে এখানে I1 হচ্ছে আপতন কোণ এবি তলে, আর R1 হচ্ছে প্রতিসরণ কোণ। এখানে আর নাম দিয়ে দাও। ঠিক আছে, এসি তলে
কিউ আর রশ্মি আর এস পথে আর এস, দেখো এসি তলে কিউ আর রশ্মি R2 কোণে আপতিত হয়ে এসি তলের গা ঘেঁষে অর্থাৎ প্রিজমের গা ঘেঁষে আর এস পথে প্রতিসৃত হয়। ঠিক আছে, এখানে প্রতিসরণ কোণ কত? 90 ডিগ্রি। একটা জিনিস দেখো, এখানে I1 যত ছোট হবে, ঠিক আছে, R1 কি হবে? তত ক্ষুদ্র হবে। আবার R1 ক্ষুদ্র হলে R2 কিন্তু বৃহৎ হবে। আমার কথাটা বোঝা গেল? কেন না, আমরা দুটো রিলেশন জানি। দেখো, আমরা যদি দেখি A = R1 + R2, যেখানে A হলো প্রিজমের প্রতিসারক কোণ। ঠিক আছে, এই যে রিলেশনটা, এই সম্পর্কে দেখো এই দুটো যোগফল হচ্ছে A নির্দিষ্ট। ঠিক আছে, একটা নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে। এখন যদি R1 এর মান কমে যায় তাহলে R2 এর মান অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাহলে দেখো I1 যদি কম হয় তাহলে R1 ও কম হবে। ঠিক আছে, তাহলে I1 যদি কম হয় তাহলে R1 ও ক্ষুদ্র হবে। R1 ক্ষুদ্র হলে R2 কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এই R2 বেড়ে যাওয়ার জন্য রশ্মি কি হবে না, এসি তলে মানে প্রিজম থেকে আর বেরাবে না, পূর্ণ প্রতিফলিত হয়ে ফিরে আসবে। অর্থাৎ এইখানে আমরা R2 কে বলতে পারি যে সংকট কোণ। ঠিক আছে, কারণ এটা 90 ডিগ্রি কোণ করেছে। ঠিক আছে, তাহলে এখানে R2 হলো কি? R2 হলো θc। আচ্ছা, এবার এইখানে একটা সম্পর্ক আছে, AB তলে স্নেলের সূত্র অনুসারে কি হয়? AB তলে স্নেলের সূত্র অনুসারে আমরা জানি মিউ ইকুয়ালস টু sin I1 by sin R1, or মিউ ইকুয়ালস টু হয়ে যায় কি? দেখো এইটা হলো। আরেকটা হচ্ছে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এসি। এই যে এসি যে প্রতিসারক তল আছে, ঠিক আছে, এসি প্রতিসারক তলে এইখান থেকে আমরা সাইন I1 কত পাবো? মিউ সাইন R1। ঠিক আছে, আর আমরা যদি এখান থেকে R1 বের করে ফেলি, R1 = A - R2। ঠিক আছে, আবার দেখো R2 এখানে θc সংকট কোণ, তাহলে R1 = হয়ে যাবে A - θc। ঠিক আছে, এবার দেখো এসি তলে স্নেলের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি? sin 90 by sin R2 = মিউ হবে। কারণ এখানে এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, কিন্তু আমরা মিউটাকে মানে ঘন মাধ্যমের সাপেক্ষে লঘু মাধ্যম হয়ে যাবে, মানে কাঁচ মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যম, তাহলে এটা 1/μ হয়ে যাবে। এই জন্য মিউ করতে গেলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি এটা 1 বসাই আর এটা যদি θc বসিয়ে দিই, এটা হলো তাহলে sin θc = 1/μ। ঠিক আছে, আমরা এখান থেকে একটা কাজ করি, cos θc বের করে রাখি। ঠিক আছে, এত অবধি আশা করি ঠিক আছে। তাহলে cos θc কত হবে? 2
1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সি ইকুয়ালস টু √1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার, মানে এটা হয়ে যাবে আলটিমেটলি মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ। ঠিক আছে, এবার আমরা বার করব আমাকে আপতন কোণের সীমাস্থ মান, তাই তো? তাহলে আপতন কোণের যদি সীমাস্থ মান হয় তাহলে আপতন কোণ আমাকে বার করতে হবে রাশি মান। তাহলে আমরা পেয়েছিলাম sin i1 ইকুয়ালস টু মিউ sin r1, আবার sin r1 মানে হচ্ছে a মাইনাস থিটা সি, এটা বের করেছিল। এখানে যদি আমরা এটাকে ফর্মুলায় ফেলে দিই sin a cos থিটা সি মাইনাস cos a sin থিটা সি। ঠিক আছে, এখানে আমরা ভ্যালু জানি মিউ sin a ইনটু cos থিটা সি ভ্যালু হচ্ছে √, মিউ স্কয়ার মাইনাস 1 বাই মিউ মাইনাস cos a। এখানে দেখো যদি একটা ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে, cos a cos থিটা সি হচ্ছে 1 বাই মিউ। ঠিক আছে, মিউটা গুণ করে দিলে কি আসে দেখে নাও। और এখান থেকে sin i1 মিউ গুণ করলে এই মিউ কেটে যায়, √, মিউ স্কয়ার মাইনাস 1 ইনটু sin a মাইনাস মিউ গুণ করলে 1 বাই মিউ কেটে যায় cos a, और i1 इक्वल्स टू sin इनवर्स √, মিউ স্কয়ার মাইনাস 1 ইনটু a মাইনাস cos a। এইটা হয়ে গেল দেখো i1 এর মান। ঠিক আছে, এবার দেখো a যেহেতু নির্দিষ্ট, ঠিক আছে, এখন এই একটা রিলেশন পেলাম আমরা। ঠিক আছে, এখন দেখো যদি i1 এর মান কম হয় তাহলে কি হবে, r1 এর মান কম হবে। r1 এর মান কম হলে r2 এর মানও বেশি হয়ে যাবে। অর্থাৎ i1 এর মান যদি এর থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু i1 এর মান যদি এর থেকে কম হয় তাহলে কি হবে, i1 যদি এর থেকে কম হয় মানে ক্ষুদ্র হয় তাহলে r1 আরো ক্ষুদ্র, r2 আরো বৃহৎ হয়ে যাবে। বৃহৎ হলে কি হবে, সংকট কোণের চেয়ে বেশি কোণ হয়ে যাবে, মানে r2 তখন গ্রেটার দ্যান কি হবে, থিটা সি। ঠিক আছে, তাহলে তখন কিন্তু প্রিজম থেকে আর রশ্মি নির্গত হবে না, এটা আবার প্রতিফলিত হয়ে ফিরে আসবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে i1 এর লিমিটিং ভ্যালু যদি আমরা দেখি r2 গ্রেটার দ্যান যদি থিটা সি হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু প্রিজম থেকে থিটা সি হলে প্রিজম থেকে কোন রশ্মি নির্গত হবে না। ঠিক আছে, আমরা দেখো ক্লিয়ার, এটা হচ্ছে আমরা আপতন কোণের, এটা আমরা সীমাস্থ মান বলতে পারি।
এই মানের চেয়ে যদি বেশি হয় তাহলে কি হবে না আলোক রশ্মি আর প্রিজম থেকে নির্গত হবে না, আবার ফিরে আসবে অভ্যন্তরীণ ভ্রমণপথে। ঠিক আছে, মানে আর নির্গত হবে না এই পৃষ্ঠ থেকে। তার মানে এটাকে আমরা বলতে পারি লিমিটিং ভ্যালু। ঠিক আছে, বুঝা গেল? এটা হলো প্রিজমে যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে আপতন কোণের এটা হলো সীমাস্থ মান। এর থেকে যদি আপতন কোণের মান কম হয় তাহলে কিন্তু প্রিজম থেকে রশ্মি নির্গত হবে। তাহলে প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত না হওয়ার শর্ত, প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত না হওয়ার শর্ত কি হবে? I1 এর ভ্যালু যদি লেস দেন সাইন ইনভার্স এটা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু প্রিজম থেকে কোনো রশ্মি পাওয়া যাবে না, অপর পৃষ্ঠ থেকে, প্রিজমের অপর পৃষ্ঠ থেকে কোনো রশ্মি পাওয়া যাবে না। ঠিক আছে, বুঝা গেল? এটা হলো আপতন কোণের সীমাস্থ মান। এবারে আমরা প্রিজমের প্রতিসারক কোণের সীমাস্থ মান বার করব। এটা বুঝিয়ে দিলাম। প্রিজমের প্রতিসারক কোণের সীমাস্থ মান, ঠিক আছে, দেখো এটা যদি আমরা একটু ফলো করি, এইখানে একটা ভালো করে জিনিস দেখো, প্রিজমে ধরো রশ্মি আপতিত হলো, সেম চিত্র, সেম ডেসক্রিপশন, এখানে আমাকে অ্যাঙ্গেল এ এর কথা ভাবতে হবে। ঠিক আছে, এত অবধি আশা করি ঠিক আছে। তাহলে ডেসক্রিপশনটা একই রকম। ঠিক আছে, প্রিজমের এবি তলে, প্রিজমের এবি তলে এবি তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সাইন I1 বাই সাইন R1 ইকুয়ালস টু মিউ, অর এখান থেকে আমরা সাইন R1 equals to 1 by mu sin I1 বা R1 equals to sin inverse 1 by mu sin I1। ঠিক আছে, R1 টাকে বের করে রাখো। এবার দেখো একইভাবে এসি তলে, এসি তলে প্রতিসরণের ক্ষেত্রে এসি
তলে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, sin 90 বাই sin r2 ইকুয়ালস টু মিউ sin 91, আর এখানে r2 হচ্ছে সংকট কোণ, তাহলে থিটা সি লিখতে পারি, বা আমরা sin থিটা সি কি লেখা যায় 1 by mu or theta c equals to sin inverse 1 by mu, যেহেতু এখানে r2 equals to theta c equals to সংকট কোণ। ঠিক আছে, এই দুটো বের করে নিলাম। তাহলে আমরা কি জানি, প্রিজমের প্রতিসারক কোণ a equals to কি হয়, ফর্মুলা প্রিজমের প্রতিসারক কোণ a equals to, আমরা কি জানি r1 plus r2 হয়, এখানে r2 মানে হচ্ছে থিটা c, তাহলে আমরা যদি এটা ভ্যালুটা বসিয়ে দিই a equals to, একটা ছিল r1 হচ্ছে sin inverse 1 by mu sin i1 a equals to equationটা, or a equals to কি হয় r1 plus theta c, or a equals to r1 এর ভ্যালু কি sin inverse 1 by mu sin i1 plus theta c এর ভ্যালু হচ্ছে sin inverse sin inverse 1 by mu। ঠিক আছে, এটা একটু সরিয়ে দিতে হবে। ঠিক আছে, এইটা হলো প্রিজমের প্রতিসারক কোণের রাশিমালা। এইবারে দেখো এখানে দুটো ক্ষেত্র আছে, বিশেষ ক্ষেত্র, স্পেশাল কেস অর বিশেষ ক্ষেত্র। নাম্বার 1, যদি আলোক রশ্মি প্রিজমে লম্বভাবে, যদি আলোক রশ্মি প্রিজমে লম্বভাবে আপতিত হয়, অর্থাৎ I1 কত 0 ডিগ্রি, তাহলে হয় অর্থাৎ এত, তবে এখানে কি হবে sin 0 0 হয়, এই পার্টটা 0 হয়ে যাবে, sin ইনভার্স 0 0 হয়, তাহলে a equals to, তবে a equals to sin ইনভার্স 1 by mu মানে হচ্ছে থিটা c। ঠিক আছে, তাহলে দেখো লম্বভাবে যদি আপতন হয় তাহলে a এর ভ্যালু হয় এটা হয়। ঠিক আছে, এবারে sin ইনভার্স 1 by mu থিটা c ছিল, দেখবে এই যে ভ্যালুটা, দেখো যদি এই কোণেও আপতিত হয় তাহলে প্রিজম থেকে
রশ্মি কিন্তু নির্গত হবে না। কেন হবে না? কারণ I1 এর মান ক্ষুদ্র। তাহলে I1 এর মান ক্ষুদ্র হলে I1 এর যে সীমাস্থ মান আছে সেটা অনেক ছোট হয়ে যায়, তার ফলে প্রিজম থেকে কোনো রশ্মি পাওয়া যাবে না। I1 ক্ষুদ্র হলে R1 ক্ষুদ্র হবে, R1 ক্ষুদ্র হলে R2 অনেক বেড়ে যাবে। ঠিক আছে, R2 বেড়ে গেলে থিটা সি কি হবে? R2 গ্রেটার দ্যান থিটা সি হয়ে যাবে। R2 গ্রেটার দ্যান থিটা সি হয়ে গেলে তাহলে কিন্তু সংকট কোণের চেয়ে বেশি কোণ হয়ে গেলে তখন রশ্মি কিন্তু আর নির্গত হবে না, প্রিজমের অপপৃষ্ঠ থেকে পূর্ণ প্রতিফলিত হয়ে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা রশ্মি পাবো না, তাই তো? অর্থাৎ A equals to এটা, অর্থাৎ R2 greater than theta c, ফলে প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না। যদি A এর মান, A মানে কি? প্রিজমের প্রতিসারক কোণ। ঠিক আছে, যদি A এর মান থিটা সি এর চেয়ে কম হয়, যদি A এর মান থিটা সি এর চেয়ে কম হয় তবে প্রিজম থেকে রশ্মি নির্গত হবে। ঠিক আছে, এবার দেখো কেস 2, বিশেষ ক্ষেত্র নাম্বার 2। আমি এক্সপ্রেশনটা এখানে একটা লিখছি, হ্যাঁ? A sin inverse 1 by mu sin I1 plus sin inverse 1 by mu বিশেষ ক্ষেত্র 2। দেখে নাও এটা। বিশেষ ক্ষেত্র 2 যদি আলোক রশ্মি প্রিজমের কাঠ ঘেঁষে আপতিত হয়, অর্থাৎ I1 equals to 90 ডিগ্রি, তবে A equals to কত হবে? sin 91 sin inverse 1 by mu plus sin inverse 1 by mu, মানে এটা দুটো sin inverse 1 by mu আছে। ঠিক আছে, টু sin inverse 1 by mu হয়ে যাবে, তার মানে 2 থিটা c। ঠিক আছে, তাহলে দেখো, অর্থাৎ এটা হয়
তবে এই ইকুয়ালস টু এটা, অর্থাৎ প্রিজমের প্রতিসারক কোণের মান 2θc এর সমান বা বেশি হলে আপতন কোণের মান যা হোক না কেন প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না। ঠিক আছে, তার মানে দেখো, যদি প্রতিসারক কোণের মান প্রিজম যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই মাধ্যমের সাপেক্ষে, সেই মাধ্যমে সংকট কোণের মান, বায়ুর সাপেক্ষে সংকট কোণের মান যদি সংকট কোণের মানের দ্বিগুণের চেয়ে যদি দ্বিগুণের সমান বা বেশি হয়, তাহলে কিন্তু আপতন কোণের মান যাই হোক না কেন, মানে যে কোণেই আপতিত হোক না কেন, প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, মোটামুটি প্রিজম শেষ। এর পরের ভিডিওতে প্রিজম সম্পর্কিত কিছু নিউমেরিক্যাল করানো। ঠিক আছে।